উপস্থিত সুধীজন, রাওয়া ক্লাবের সঙ্গে সম্পর্কিত যারা আছেন, যারা আয়োজক হিসেবে কাজ করেছেন, যারা এই বই মেলায় প্রকাশক হিসেবে অংশগ্রহণ করে একে সফল করে তোলার প্রাথমিক ভিত্তি তৈরি করেছেন, আর বিশেষভাবে যেমনটি আমাদের আগের দুই বক্তা বললেন, এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা। আমাকে আয়োজকরা বলেছেন যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নবীনদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলা এই পুরো আয়োজনের একটা প্রধান লক্ষ্য। এর মধ্য দিয়ে নবীনদের বই পাঠে আগ্রহী করা শেষ পর্যন্ত যাবে কি না সেটা পরের কথা, কিন্তু আমাদের জন্য বই পড়ার ব্যাপারে অনবরত মনোযোগী থাকা এবং চেষ্টা চরিত্র করা খুবই জরুরি একটা ব্যাপার। অসংখ্য লক্ষণ থেকে মনে হয় যে জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা এই কাজটা আসলে খুব একটা ভালোভাবে করতে পারিনি। আমাদের দেশের মানুষজন বই পুস্তক তুলনামূলকভাবে কম পড়েন, যাকে রিডিং কমিউনিটি বলে, এটা আমাদের দেশে আসলে তৈরি হয়নি। এর নানা ঐতিহাসিক কারণ আছে, তার মধ্যে হয়তো কেউ কেউ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের কথাও বলে থাকেন। কিন্তু আমরা যদি মনে রাখি যে বাংলা ভাষীদের মধ্যে কলকাতায় 19 শতকে এবং 20 শতকে একটা খুবই উল্লেখযোগ্য আন্তর্জাতিক মানের রিডিং কমিউনিটি গড়ে উঠেছিল, তাহলে হয়তো জাতিগত কিংবা নৃতাত্ত্বিক বিশিষ্টতার দিকে আমরা হয়তো এই সিদ্ধান্তের জন্য বেশি পরিমাণ নির্ভর করতে পারবো না। আমাদের এখানে ঘটনাটা একটু কম ঘটেছে। কম ঘটার কারণ হলো আমাদের যে রাষ্ট্র, আমাদের যে সমাজ, সেটা ঠিক জ্ঞানভিত্তিক নয়। জ্ঞানভিত্তিক সমাজের লক্ষণ আলাদা। সেখানে জ্ঞান চর্চা করে অন্যের দৃষ্টি আকর্ষণ করা যায়। যা যা মানুষকে বিশেষভাবে ওই রকম হয়ে উঠতে উদ্বুদ্ধ করে, যে রকম সমাজে ভাবমূর্তি প্রতিষ্ঠিত থাকলে মানুষ ভিতর থেকে একটা কাজ করার তাড়া অনুভব করে, আমাদের সমাজে জ্ঞান চর্চা ঠিক সেই পর্যায়ে পড়ে না। ওটা না হলে আসলে এরকম রিডিং কমিউনিটি তৈরি হয় না। আমরা সেটা করতে পারিনি। তার প্রমাণ হলো যে আমরা জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে জ্ঞান চর্চা, ধরা যাক শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যাভ্যাস তৈরি, ধরা যাক পাঠাগার তৈরি, এসব ব্যাপারে কোনো ইনভেস্ট করতে পারিনি। আপনারা একটু খোঁজ নিলে দেখবেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায়, উন্নত বিশ্বে যাওয়ার দরকার নেই, আপনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলোর খবর নিলেও দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে আমাদের শিক্ষার বিনিয়োগের পরিমাণ যৎসামান্য। আমি গত 2-4 বছর ধরে বলা শুরু করেছি যে বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত যে কোনো আলোচনা অর্থহীন, এগুলো আসলে র্যাটোরিক্যাল। তার কারণ হলো বাংলাদেশ সরকার শিক্ষা খাতে আদতে কোনো বরাদ্দ করে না। এই মুহূর্তে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ জিডিপির 1.68-এর কম। আপনারা বুঝতে পারবেন যে এটা অত্যন্ত হাস্যকর বরাদ্দ। ভারত এবং পাকিস্তানে 4%, আমেরিকায় 6%, জাতিসংঘ 6%কে জরুরি মনে করে, এবং পৃথিবীর বহু দেশে 8-10%। বাংলাদেশে এটা কয়েক বছর আগে 2.15 ছিল, গত কয়েক বছর কমে এটা 1.68-এ নেমেছে। বুঝতেই পারছেন যে আমরা রাষ্ট্র হিসেবে, কমিউনিটি হিসেবে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে শিখি নাই, কিছু মুখরোচক কথাবার্তা বলি মাত্র। কিন্তু আমরা যদি রিডিং কমিউনিটি তৈরি করতে চাই, যেটা আসলে খুব জরুরি, সমাজের জন্য জরুরি, সভ্যতার জন্য জরুরি, সংস্কৃতির জন্য জরুরি, ওই ধরনের মানুষ তৈরি করার জন্য জরুরি, যে ধরনের মানুষ তৈরি না হলে আসলে ভালো জীবনযাপন করা যায় না। একটা অস্বস্তি নিয়ে, পরস্পর অবিশ্বাস নিয়ে জীবনযাপন করতে হয়, যেটা আমরা করছি এখন।
ওই ধরনের একটা সমাজের জন্য আসলে রিডিং কমিউনিটি খুবই জরুরি, যে মানুষ পড়ে। পড়াটা কি? আপনি যে কোনো কিছু পড়তে পারেন। কারো কারো ধারণা যে পড়া বোধহয় সাহিত্য পড়া, এটাও কিন্তু আমাদের এখানে একটা খুব বড় ধরনের মিসকনসেপশন আছে। অনেক লোকই মনে করে পড়া হলো সাহিত্য পড়া। আমাদের বাবা মারা প্রতিনিয়ত বলেন যে এটা হলো আউট বই। এখন অবশ্য বলতে হয় না, কারণ ছেলেমেয়েরা এখন আর আউট বই পড়ে না। আমাদের জেনারেশনে পড়তো আউট বই। তখন আমাদের সংস্কৃতি চর্চা কিংবা বিনোদনের প্রধান উপকরণ ছিল। এখন যেহেতু বিপুল পরিমাণ ভিজুয়াল চলে এসেছে এবং বেশিরভাগ ছেলেমেয়ের প্রচুর পরিমাণে সিনেমা দেখার এবং অন্যান্য ভিজুয়াল এলিমেন্ট দেখার স্কোপ আছে, ফলে এখন ছেলেমেয়েরা কম আউট বই পড়ে। মা বাবারা এখন মোবাইল নিয়ে উদ্বিগ্ন কিংবা ভিজুয়াল নিয়ে উদ্বিগ্ন, আউট বই নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। আমাদের সমাজে এই ধারণাটা আছে যে আউট বই পড়াটা পরীক্ষার জন্য খারাপ, পড়াশোনার জন্য খারাপ। আমাদের সমাজে এই ধারণা জোরালোভাবে আছে যে পড়া মানে হলো গল্প উপন্যাস পড়া। আসলে ব্যাপারটা এরকম নয়। রিডিং কমিউনিটি বেসিক্যালি তৈরি হয় ইউনিভার্সিটি থেকে। সারা পৃথিবীতে রিডিং কমিউনিটি যে সমস্ত দেশে খুবই স্ট্রং, সেগুলো তৈরি হয়েছে প্রধানত ইউনিভার্সিটি থেকে। কারণ বই পড়া লোকে শেখে, বই পড়া যে গুরুত্বপূর্ণ এটা লোকে শিখে বেসিক্যালি ইউনিভার্সিটিতে। কারণ ইউনিভার্সিটিতেই বিচিত্র ধরনের মত, পথ, সত্য ইত্যাদির মধ্য দিয়ে নিজের জানাশোনাকে গ্লোবাল বা ইউনিভার্সাল করে তোলার একটা সংজ্ঞাগত ডেফিনেশনাল প্রয়োজনীয়তা আছে। ওরাই সমাজে ছড়িয়ে পড়ে এবং তারাই সমাজে ওই রিডিং কমিউনিটির জোর বুনিয়াদটা তৈরি করে। আমাদের ইউনিভার্সিটি এডুকেশন যে খুবই দুর্বল, এই বিষয়ে আশা করছি আপনারা কেউ সন্দেহ পোষণ করেন না। দুনিয়াব্যাপী যে তালিকা প্রকাশিত হয় সেটা আসলে প্রতিনিয়ত সে কথাই প্রমাণ করে। রিডিং সোসাইটি তৈরি হয় সমাজের নানান ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্য দিয়ে, যেই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঠাগার প্রতিষ্ঠা করা। আমাদের পাঠাগার বলে এক বস্তু আসলে বাংলাদেশে নেই। আমি সম্প্রতি মাত্র জানতে পেরেছি যে বাংলাদেশের পাবলিক লাইব্রেরিগুলোর উপজেলা পর্যায়ে কোনো শাখা নাই। ব্যাপারটা আমাকে এই পরিমাণ বিপর্যস্ত করেছিল। আমার আগে ধারণা ছিল কম আছে কিংবা ইনঅ্যাক্টিভ ইত্যাদি, কিন্তু এখন আমি নিশ্চিতভাবে জানি, অফিসিয়ালি জানি যে বাংলাদেশের পাবলিক লাইব্রেরির কোনো উপজেলা শাখা নাই। এটা জানা আমাকে এত মর্মাহত করেছিল যে আমি এটা নিয়ে আলাপ করাই ছেড়ে দিয়েছি। একটা স্টেট মেকানিজম, একটা সোসাইটির এলিট গ্রুপ কি পরিমাণ কোট আনকোট, আপনারা কিছু মনে করবেন না, অসংস্কৃত হলে এই ঘটনা ঘটতে পারে যে রাষ্ট্রীয় পাবলিক লাইব্রেরির উপজেলা পর্যায়ে শাখাই থাকে না। আমরা এই রাষ্ট্র চালাই এবং এই রাষ্ট্র নিয়ে আমরা লম্বা লম্বা কথা বলি। ফলে ভার্চুয়ালি আমরা ইউনিভার্সিটি তৈরি করি নাই, পাঠাগার তৈরি করি নাই। যেই পাঠাগারে অনেকে বলে যে পাঠাগারে লোক আসে না, এটা একটা ফালতু কথা। আপনি একটা পাঠাগারে একটা বই নিয়ে অপেক্ষা করবেন 20 বছর পরে একজন পাঠক আসবে বলে। একজন সক্রিয় পাঠক, এটা একটা অসাধারণ রেয়ার জিনিস। একজন সক্রিয় পাঠক আপনার সমাজকে অসাধারণভাবে নতুন একটা পর্যায়ে উন্নীত করতে সাহায্য করবে, চিন্তাভাবনা প্রসারিত করবে। একজন সক্রিয় পাঠক চারপাশের বহু লোককে প্রভাবিত করবে, এটা অত্যন্ত রেয়ার জিনিস। অসংখ্য লোক পড়বে, তার মধ্যে সক্রিয়, সৃজনশীল এবং নতুন জ্ঞানে উন্নীত হতে পারে, এরকম পাঠকের সংখ্যা হবে সবসময় কম। আপনি সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, ইনস্টিটিউশনালি আপনি বই নিয়ে অপেক্ষা করবেন যে ওই পাঠক আসবে। একটা বইয়ের জন্য একজন পাঠক আসবে অনেক দিন পরে, আপনি অপেক্ষা করবেন। এটা আপনার দায়িত্ব। এটা দায়িত্বটা আপনার কেন? কারণ সারা পৃথিবীর অভিজ্ঞতা থেকে আপনি দেখেছেন যে সমস্ত পৃথিবী ভালো, যে সমস্ত দেশ ভালো, যারা উন্নতি করেছে, যেখানে জনসমাজ তৈরি হয়েছে, পাঠক সমাজ তৈরি হয়েছে, তারা এইভাবেই করেছে। এর বাইরে কোনো উপায় তো নাই। আপনি তো সেই ব্যবস্থা করেন নাই। আপনি কোনো ব্যবস্থা না করে আপনি বলেন যে আমাদের ছেলেমেয়েরা পড়ে না। আপনি তো কিছুই করেন নাই। আমি সম্প্রতি হিসাব করে দেখালাম, বহু বক্তৃতায় বললাম যে সরকার যেই পরিমাণ টাকা বই কেনার জন্য বরাদ্দ করেছে এটা তো খুব সামান্য। এমনকি এই সামান্য টাকায়ও যদি নিরপেক্ষভাবে বই ক্রয় বাংলাদেশে হতো, কিংবা আজকে শুরু হয়ে যদি আগামী 10 বছর হয়, বাংলাদেশের প্রকাশনা জগতে বিপ্লব ঘটে যাবে। আমি কোনো কথার কথা বলছি না, আমি খুবই প্র্যাগম্যাটিক আলাপ করে থাকি। আপনি নিজেই একটু হিসাব করে দেখেন। আপনি প্রতি বছর সরকারকে বাধ্য করেন নির্বাচিত, এটা আমলারা নির্বাচন করবে না, কর্তৃপক্ষ নির্বাচন করবে না, স্বজনপ্রীতি হবে না, একটা খুবই স্ট্যান্ডার্ড গ্রুপ কি বই কিনা হবে সেটা নির্বাচন করবে। ভেরি সিম্পল, এটাই সারা পৃথিবীতে হয়। আপনি স্রেফ নিশ্চিত করবেন যে সরকার প্রতি বছর 1000 বইয়ের 1000 কপি কিনবে।
আপনি হিসাব করে দেখেন, খুব সামান্য টাকা। ইনফ্যাক্ট এই পরিমাণ টাকা বরাদ্দ আছে, লুটপাট হয় বলে ঘটনাটা ঘটছে না। আপনি স্রেফ এই ব্যাপারটা আগামী 10 বছর আপনি করতে বাধ্য করেন, আপনি নিজেই বুঝতে পারবেন বাংলাদেশের প্রকাশনা শিল্পী বিপ্লব ঘটে যাবে। 1000 বই 1000 টাকা করে সরকার 10 বছর কিনবে। হিসাব করেন ক্যালকুলেটারে, সামান্য টাকা লাগে। কিছুই করিনি আমরা, এবং হাহাকার করছি যে আমাদের হয় নাই। আপনি করেন, তারপর হাহাকার করেন। এই মুহূর্তে আমরা পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতিতে আছি। সিনেমা যখন শুরু হয়েছিল, ভিজুয়াল যখন শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 100 বছর আগে যখন এটা খুবই জোরালো হয়েছিল, তখন এই নতুন পরিস্থিতির সূত্রপাত হয়েছিল। এটা একটা রেভলিউশনারি পর্যায়ে পৌঁছেছে গত 10-15 বছরের মধ্যে। কারণ অ্যান্ড্রয়েড ফোন সমস্ত পৃথিবীতে সবার হাতে আসে যাওয়ার কারণে আমাদের যে অ্যামিউজমেন্ট এলিমেন্ট এবং আমাদের যে ভিজুয়ালের অ্যাভেইলেবিলিটি, এটা এই পরিমাণ বেড়েছে যে মানুষের পারসেপশন প্রসিডিউর, মানুষের এনজয়মেন্ট প্রসিডিউর এবং মানুষের সময় কাটানোর প্রসিডিউর আমূলভাবে পরিবর্তিত হয়ে গেছে। এই অভিজ্ঞতা পৃথিবীর মানুষের কোনোদিন ছিল না, এবং আমেরিকা, ইউরোপ সহ প্রথম বিশ্ব এই ব্যাপারটাকে কিভাবে দেখবে, কিভাবে মোকাবেলা করবে, এই সম্পর্কে আসলে কিছুই জানে না। আমি ব্যক্তিগতভাবে একজন ওয়াল্টার বেঞ্জামিনিয়ান হিসাবে এবং প্রযুক্তির পক্ষে সবসময় থাকার লোক হিসাবে আমি ব্যাপারটাকে খুবই ইতিবাচকভাবে দেখতে চাই। আমি কিন্তু এই যে ভিজুয়ালের মধ্য দিয়ে একটা নতুন পৃথিবীতে মানুষ উপনীত হয়েছে, এবং অপেক্ষাকৃত কম বয়সী যেই বয়সীদের অনেকেই এখানে আছে, তাদের নিয়ে বাবা মা এবং সমাজের বিপুল উদ্বেগ দেখা যাচ্ছে। আমি এই উদ্বেগের বিরোধী। আমি মনে করি মানুষ অসম্ভব ক্যাপাবেল। আমি মনে করি মানুষের পারসেপশন প্রসিডিউর পরিবর্তিত হয়। আমি মনে করি এটা বিরাট স্কুল সমস্ত পৃথিবীতে, ফিলসফিক্যালি এটা অনেকেই মনে করে যে মানুষ নতুন প্রযুক্তির সঙ্গে অ্যাডপ্ট করে এবং তার পারসেপশন প্রসিডিউর পরিবর্তিত হয়, তার ক্যাপাবিলিটি পরিবর্তিত হয়, তার অ্যাক্টিভিটিস পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত পরিস্থিতি সে চমৎকারভাবে খাপ খাইয়ে নেয়। এমত অবস্থায় ওই যে ভিজুয়ালের যে পারসেপশন প্রসিডিউর এবং বই পড়ার যে পারসেপশন প্রসিডিউর, এই দুটোর মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে, কথা সত্য। কারণ দুই প্রসিডিউর সম্পূর্ণ আলাদা। আপনি বই পড়েন একভাবে, আপনি ভিজুয়াল দেখেন সম্পূর্ণ অন্যভাবে। ভিজুয়াল অনেক বেশি ইনঅ্যাক্টিভলি দেখা যায়, বই পড়া একটা অত্যন্ত অ্যাক্টিভ প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া। এই দুটোর মধ্যে একটা ঘোরতর পার্থক্য আছে। এমত অবস্থায় আমাদের কাঠামোগতভাবে বই পড়ার ব্যাপারে অপেক্ষাকৃত মনোযোগী করার এবং করানোর এবং নিজেদের হওয়ার একটা নতুন দায়িত্ব আমাদের সামনে এসে পড়েছে। আমরা কিভাবে করব? আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বই পড়ার ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করব। বুঝতেই পারছেন, বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে যান, আপনাকে লাইব্রেরি বাধা দেবে বই পড়ার জন্য। কিন্তু সমস্ত পৃথিবীতে কি আছে আপনারা প্রত্যেকেই জানেন, এই অভিজ্ঞতা প্রত্যেকের আছে। আপনি যে কোনো ইউনিভার্সিটির লাইব্রেরিতে যান, ও আপনাকে বই তো দেবে, কি কি বই এই সম্পর্কিত আছে আপনাকে সেগুলোই না দেবে। আপনার ওদের কাছে বই না থাকলে আপনি অর্ডার দেবেন, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইব্রেরি থেকে এনে নিজের টাকা খরচ করে আপনাকে বই দেবে। বই পড়ানো কি এত সহজ? আপনি ফল চাইবেন, আপনি কিছুই করবেন না, এটা তো হয় না। আপনাকে এই ফ্যাসিলিটিগুলো দিতে হবে। আপনাকে লাইব্রেরি তৈরি করতে হবে, আপনাকে ইউনিভার্সিটি তৈরি করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ব্যাপারগুলো অবারিত করতে হবে যেন বই পড়ার ব্যাপারটি অপেক্ষাকৃত অগ্রসর অবস্থায় থাকে। একই সঙ্গে আপনাকে এই যে বইমেলা, এই ধরনের অনুষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। বইমেলা একটা সংস্কৃতি, বইমেলা একটা উদ্যম, বইমেলা একটা সম্পৃক্তি, বইমেলা একটা কাঠামোগত ব্যাপার, একটা স্থানিক এবং কালিক ব্যাপার, যেখানে লোক আসে, লোক পরস্পরের সঙ্গে ইন্টারাকশনে যায়। এবং ওই যে আমরা গত 10-15 বছর ধরে একটা এলিয়েনেটেড জোনে প্রবেশ করেছি মোবাইলের কারণে, ওটাকে আমরা এড়াতে পারবো না। কিন্তু একই সঙ্গে ওটার পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পৃক্ততার, মানুষের পারস্পরিক দেখা সাক্ষাতের যে সংস্কৃতি, এই ব্যাপারটা যেন আমাদের সমাজে আরও অনেক বেশি বাড়ে, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেই ধরনের উদ্যোগ আয়োজন করতে হবে। বইমেলা এটা একটা অসাধারণ একটা সংস্কৃতি, চর্চা, কাঠামো, উদযাপন, যেখানে এই সুযোগটা একই সঙ্গে তৈরি হয় যে আপনি বই, ফিজিক্যাল বই, যেখানে অনলাইন বই এখন অ্যাভেলেবেল, সেটা পড়া যায় এবং দারুণ ব্যাপার। আমি সবাইকে অনলাইনে বই খোঁজা, পড়া, এটার সংস্কৃতিতে অগ্রসর হতে বলি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, অনলাইনে স্ক্রিনে বই পড়ার যে পারসেপশন প্রসেস এবং ফিজিক্যাল বই পড়ার যে প্রসেস, এ দুটো আলাদা এবং দুটোই দারুণভাবে উপকারী।
আপনাকে ফিজিক্যাল বই পড়ার সংস্কৃতিটাকে এগিয়ে নিতে হবে এবং সেই জন্য বই স্পর্শ করা যায়, একসঙ্গে অনেকগুলো পাওয়া যায়, এই ধরনের আয়োজন হিসাবে বইমেলা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আমি মনে করি অনেক বেশি জরুরি। রাওয়া ক্লাব, আমি এখানে এসে এই আন্দাজ করছিলাম যেটা গোছানোই হবে, আন্দাজ করছিলাম যেটা এরকমই হবে, কিন্তু আমি এই ধরনের অনুষ্ঠানে রাওয়া ক্লাবে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে এর আগে উপস্থিত ছিলাম না। এখন আমি এলাম এবং যেটা আন্দাজ করতাম সেটা আমি বাস্তবেই দেখতে পেলাম। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অন্য অসংখ্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাওয়া ক্লাব নিজেদের সক্রিয়তার প্রমাণ রাখতে পারত, কিন্তু তারা বিশেষভাবে বইয়ের চর্চা এবং একটা বই মেলার পেছনে দারুণ উদ্যম, সময় এবং অর্থ ব্যয় করেছেন, উদ্যোগ আয়োজন করেছেন। এটা আমাদের জন্য বাংলাদেশের যে সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা আমরা বললাম এতক্ষণ, সেই সংস্কৃতি চর্চার জন্য একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ঘটনা। আমি এর সঙ্গে যারা পরিকল্পনা করেছেন, যারা এটা সফল হওয়ার ব্যাপারে অনেক পরিশ্রম করেছেন এবং যারা আগামী দিনের জন্য কিংবা আগামী 3 দিনের জন্য অনেক ধরনের পরিকল্পনা করেছেন, যাতে করে বিশেষ করে নতুন প্রজন্ম এর সঙ্গে বাস্তবে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে পারে, এই যে পরিকল্পনা করেছেন, এই পুরো ব্যাপারটির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য শুভকামনা।